where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজি ক্লাসে এসেছি। আমার নাম তাপস চক্রবর্তী। আমি মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, যে স্কুলটা জনপ্রিয়ভাবে পরিচিত তোমাদের কাছে বাঁশবাড়ি স্কুল নামে। সেই স্কুলের আমি ইংরেজি শিক্ষক। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয় পড়াবো ক্লাস 8-এর জন্য, অষ্টম শ্রেণীর জন্য। আমরা জানি সবাই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে আমরা বহুদিন ধরে স্কুলে যেতে পারছি না। আমাদের পড়াশুনো প্রায় আটকে গেছে। সেই রকম জায়গায় যাতে পড়াশুনোটা আমরা বাড়িতে বসে করতে পারি, সেই নিয়ে আজকের উদ্যোগ। এবং সেই উদ্যোগে আজকে আমি তোমাদের ইংরেজি পড়াতে শুরু করব। ক্লাস 8-এর ইংরেজি শুরু করার আগে প্রথমে আমি দু একটা কথা বলতে চাই, যে তোমরা ক্লাস 7-এ যা পড়াশুনো করে এসছো তার উপরে বেস করে আমাদের ক্লাস 8-এর সিলেবাসটা তৈরি হয়েছে। আমরা সিলেবাসের শুরুতে কিছু রিভিশন লেসন দেখেছি। সেই রিভিশন লেসনগুলো আমরা বাড়িতে সলভ করব, যেগুলোর সমস্তটাই আমরা ক্লাস 7-এ করে এসেছি, রিভাইজ করার জন্য দেওয়া হয়েছে। আজকে আমরা সেই রিভাইজ লেসনের পর থেকে, মানে লেসন 1 থেকে শুরু করব। লেসন 1-এ আমাদের যে গল্পটা আছে, সেই গল্পটার নাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে হাওয়া, আমরা সবাই জানি। ক্যাপ মানে হচ্ছে টুপি, আমরা মাথায় পরি, খেলার সময় পরি। তো গল্পটা শুরু করার আগে আমি তোমাদেরকে দু একটা কথা একটু আলোচনা করতে চাই, তাহলে গল্পটার সাথে তোমাদের একটু অন্তরঙ্গ তৈরি হবে। আচ্ছা, আমরা টুপি কেন পরি? আমরা মাথায় টুপি পরি যাতে সূর্যের আলো আমাদের মাথায় ডাইরেক্ট আঘাত করতে না পারে, গরম থেকে নিজের মাথাটা বাঁচাতে পারি, সেই কারণে। আর হাওয়া, হাওয়া কি করে? হাওয়া আমাদেরকে শরীরে প্রচণ্ড আরাম দেয় যখন প্রচণ্ড গরম থাকে ওয়েদার। আবার এদিকে ঠান্ডার সময় সেই হাওয়াই আমাদের প্রচণ্ড কষ্ট দেয়। কিন্তু এই হাওয়ার একটা অত্যন্ত উপযোগী ব্যবহার ছিল, মানে আদিকালে যখন সমস্ত জাহাজগুলো পালতোলা জাহাজ ছিল। তোমরা জানো, যখন পালতোলা জাহাজ নৌকা বা পালতোলা নৌকা জলের উপরে, সমুদ্রের উপরে চলতো, তখন হাওয়াই ছিল একমাত্র রাস্তা। তাছাড়া নৌকার গতি আর কেউ দিতে পারতো না, জাহাজের গতি কেউ দিতে পারতো না। সেই কারণে তখনকার দিনে জাহাজে বা নৌকাতে চলমান করবার জন্যে তখন হাওয়ার ছিল প্রচণ্ড গুরুত্ব। যেদিনটা হাওয়া ভালো থাকতো সেদিন সমস্ত নাবিকেরা প্রচণ্ড আনন্দে থাকতো, কারণ তাদের জাহাজ একদম সুন্দরভাবে, মসৃণভাবে এগিয়ে যেত। আবার যেদিন হাওয়া থাকতো না সেদিন তাদের খুব দুঃখের সময় থাকতো। কিন্তু এই হাওয়ার আবার একটা খারাপ গুণ আছে। তোমরা তো জানো, হাওয়া যখন ঝড়ে পরিণত হয় তখন সেটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তার উপরে সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঝড়। তোমরা তো অনেক সিনেমায় দেখেছো, অনেক গল্পে পড়েছো যে ভয়ঙ্কর ঝড়ে জাহাজগুলো কি অবস্থা হয়। আজকের গল্পের এই সমস্ত কিছু মিশিয়ে একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটা ছোট্ট বাচ্চা ছেলের গল্প। গল্পটার নাম দেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ। কেন গল্পটার নাম দ্য উইন্ড ক্যাপ হলো, আমরা এখনই গোটাটা আলোচনা করব না। ঠিক গল্পটা যখন শেষ হবে তখন তোমাদের সামনে আলোচনা করে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে কেন গল্পটার নাম দ্য উইন্ড ক্যাপ হলো। ঠিক আছে, এবার আমরা আমাদের টেক্সট বুকে আসি। আমাদের যে টেক্সট বুক আছে সেখানে যা যা আছে একটু আমি তোমাদেরকে পড়িয়ে দিই, তারপরে বোর্ডের মধ্যে কিছু যা দরকারি জিনিস থাকবে আমি তোমাদের লিখে দেবো। অবশ্যই খাতা পেন তোমরা তোমাদের সামনে রেডি রেখো, যা যা বলবো সুন্দর করে নোট ডাউন করবে। ঠিক আছে, ওকে। গল্পের নাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। লেখিকার নাম হচ্ছে জেন ইয়েলেন। পরিষ্কার তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ লেখিকার।
সুন্দর একটা ছবি দেওয়া আছে তোমাদেরকে জানানোর জন্য যে এই গল্পটা তোমাদের জন্য কে লিখেছেন। জেন হায়াত ইয়েলেন তার পুরো নাম। 1939 সালে জন্মেছিলেন, তার মৃত্যু তারিখটা দেওয়া নেই। আমরা আশা করছি তিনি হয়তো এখনও বেঁচে আছেন, যে কারণে তার মৃত্যুর তারিখটা দেওয়া নেই। ইজ অ্যান আমেরিকান অথার, তিনি হচ্ছেন একজন আমেরিকার লেখিকা। অ্যান্ড এডিটার অফ ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে কথা কাহিনী, যেগুলো যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে গল্পের আকারে গ্রাম দেশে চলে আসছে গল্পগুলো, সেগুলোকে ফোকলোর বলে। বলছে সেরকম গল্প কথা কাহিনীগুলোকে তিনি সুন্দর করে বইয়ের মধ্যে লিখে প্রকাশ করেছেন। ফ্যান্টাসি, রূপকথার গল্প, কল্পনা নিয়ে অনেক গল্প লিখেছেন তিনি। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, কল্পনা এবং বিজ্ঞান দুটোর মিশ্রণ করে যে সব গল্পগুলো তৈরি হয় সেরকম গল্প লিখেছেন। অ্যান্ড চিলড্রেন্স বুকস, তার সাথে সাথে বাচ্চাদের জন্য প্রচুর বই লিখেছেন, যেরকমই একটা গল্প আজকে আমরা পড়ব। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, 280টারও বেশি তিনি বই লিখেছেন সারা জীবনে, ভাবা যায়। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, তার মধ্যে দুটো বিখ্যাত বইয়ের নাম দেওয়া হয়েছে, যেটা তোমরা অবশ্যই পরবর্তীকালে যখন সময় পাবে তখন পড়বে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আওয়ার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। আজকের যে গল্পটা আমরা পড়তে চলেছি সেই গল্পটা তার খুব বিখ্যাত একটা গল্প, যেটাকে এডিট করা হয়েছে, সম্পাদিত করা হয়েছে। কিছু কিছু জায়গা যেগুলো একটু কঠিন ছিল সোজা করে দেওয়া হয়েছে, যাতে আমরা আমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে বুঝতে পারি সেরকম করে। যাই হোক, এটা হলো আমাদের লেখিকা পরিচিতি এবং আজকের গল্প সম্পর্কে একটু ধারণা। এবার পড়ার আগে দুটো প্রশ্ন আছে, আমি একটু জেনে নিই। ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন দ্য ল্যান্ড? তোমার কি মনে হয় সমুদ্রে একটা জাহাজের উপরে বসবাস করাটা বেশি উৎসাহজনক ঘটনা ঘটবে, এক্সাইটিং ঘটনা ঘটবে, নাকি তোমার বাড়িতে যে স্থলভাগের উপরে তুমি বসবাস করছো সেটা? তোমার মনে হতেই পারে যে জলভাগে সত্যি দারুণ এক্সাইটিং, কত দেশ চারদিকে, কত সমুদ্রের জলরাশি, কখনো ঝড় হচ্ছে, কখনো শান্ত সমুদ্র, কখনো ডলফিন সামনে দিয়ে লাফাচ্ছে, কত সুন্দর। ইয়েস, ভেরি এক্সাইটিং। কিন্তু একটা কথা মনে রাখবে, তখনই এক্সাইটিং যখন তুমি এই যাত্রাটা কিছুক্ষণের জন্য ঘটবে, তারপরে তুমি আবার তোমার বাড়িতে ফিরে আসবে বা স্থলভাগে নামবে। কিন্তু যদি তোমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই সমুদ্রের উপরে আটকে রেখে দেওয়া হয়, পারে নামতে না দেওয়া হয়, তাহলে কিন্তু মোটেও তোমার ভালো লাগবে না। সেই একই দৃশ্য দেখতে দেখতে একদম বোর হয়ে পড়বে তুমি। সেই কারণে এক্সাইটিং ফর এ মোমেন্ট অনলি, ঠিক আছে? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? যদি ভাবো তো তোমার হাতে একটা ম্যাজিক পাওয়ার দিয়ে দেওয়া হলো যে তুমি ওয়েদারকে কন্ট্রোল করতে পারবে, তাহলে কীরকম হবে? দারুণ আনন্দ হবে, তাই না? যেদিন বৃষ্টি নেই, প্রচণ্ড গরম লাগছে, আমি হাত ঘোরালাম, বৃষ্টি নেমে গেল। যেদিন প্রচণ্ড বৃষ্টি, স্কুলে যাওয়ার দরকার আছে, পরীক্ষা আছে, আমি হাত ঘোরালাম, সূর্য উঠে গেল, বৃষ্টি থেমে গেল, স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে দিলাম। সব ভালো, কিন্তু আরেকটা কথা মনে রাখবে, যদি মানুষের হাতে, সবার হাতেই ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে, তাহলে যারা দুষ্ট লোক তারা কিন্তু এর অসৎ ব্যবহারও করতে পারে, আমাদের ক্ষতির জন্যও তার ব্যবহার করতে পারে। তার ফলে অবশ্যই ভালো যদি সেটা আমাদের ভালোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? এতগুলো প্রশ্ন কেন করা হলো বলো তো? যাতে আমরা এই বিষয়টার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারি। এবার আমরা যেটা পড়বো এর সাথে এই সমস্ত কিছু যুক্ত হবে। শুরু করি পড়া। সবাই নিজের নিজের বইয়ের দিকে খেয়াল করো। যেগুলো জায়গা বলবো প্রয়োজনে সেই জায়গাগুলো আন্ডারলাইন করবে, সেগুলো ইম্পর্টেন্ট জায়গা, পড়ার সময় সেগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড। ল্যাড মানে হচ্ছে বয়, ছেলে। একদা একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যার খুব জীবনে ইচ্ছা ছিল যে সে একটা নাবিক হবে। সবার ইচ্ছা আছে, তোমাদেরও কিছু ইচ্ছা আছে, তোমরা বড় হয়ে কিছু হবে। তার খুব ইচ্ছা ছিল যে সে বড় হয়ে একটা নাবিক হবে। বাট হিজ মাদার উড নট লেট হিম টু গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয় না। কেন দেবে? একটু পরেই জানো যে কেন দিচ্ছে না মা। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। তিনি তার ছেলেকে বলেন, কি রে বাচ্চা, তুই নাবিক হবি কেন? তুই নৌকা চালানো সম্পর্কে, জাহাজ চালানো সম্পর্কে কি জানিস? ইউ আর এ ফার্মার সান, তুই তো একটা ফার্মারের ছেলে, কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুই তো কেবলমাত্র জানিস যে কোন ঋতুর পরে কোন ঋতু আসে, কারণ কখন কোন বীজটা বপন করতে হবে ঋতুর উপরে ডিপেন্ড করে, সেই কারণে তুই জানিস কোন ঋতুর পরে কোন ঋতু আসে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ চিনিস, কোন মাটি একটা
ফার্মার সে মাটির গন্ধ শুঙে বলে দিতে পারবে যে কোন মাটিতে কোন ফসলটা ভালো হবে। তুই মাটির গন্ধ জিনিস, বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তো তুই কিছু জানিস না, কারণ কোনোদিন সমুদ্রের কাছেই যাসনি তুই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এবার সেই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো, তোমাদের মতো যারা মায়ের কথা মেনে চলে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে কি করবে, মা নিষেধ করেছে আর কিছু বলা যাবে না, হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে চলে গেল তার বাবার সাথে মাঠে কাজ করতে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, মেনশন মানে হচ্ছে উচ্চারণ করা, আর কখনোই সে মায়ের কাছে সমুদ্রের নামটা উচ্চারণ করলো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন, বেশ কিছুদিন চলে গেছে, তারপরে একদিন হঠাৎ করে সে নাঙল টানতে টানতে চলে যাচ্ছে। দেখবে বলদের ঘাড়ের মধ্যে নাঙলটা লাগানো থাকে আর পেছনে একজন সেই নাঙলটাকে ধরে ধরে নিয়ে যায়, সেরকমই সে নাঙলের পেছন পেছন ধরতে ধরতে নিয়ে যাচ্ছে। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, ক্লড মানে হচ্ছে মাটির ঢেলা, নাঙল যখন মাটি খুঁড়তে খুঁড়তে যায়, মাটির ঢেলা উঠতে উঠতে যায়, হঠাৎ করে সে দেখতে পেল একটা মাটির ঢেলার উপরে টাইনি, একদম ক্ষুদ্র গ্রিন, সবুজ রঙের কচ্ছপ, টার্টেল। হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সে কি করলো, দেখলো সর্বনাশ, কচ্ছপটাকে যদি এখানে ফেলে রাখি তাহলে কখন পায়ের তলায় নাঙলের চাপে মরে যাবে কে জানে, বাঁচানোর তো তার কাছে হাতের পাশে কোন রাস্তা সে দেখতে পেল না, তাই সে কি করলো, কচ্ছপটাকে বাঁচানোর জন্য মাটির ঢেলা থেকে তুলে মাথার উপরে বসিয়ে নিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, কারণ সে জানতো যে এই মাথার উপরেই একমাত্র সে সুরক্ষিত থাকতে পারবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ হিজ প্লাউইং, তারপরে যখন তার নাঙল টানা শেষ হয়ে গেল, জন প্লাগ দ্য টার্টেল, তারপর জন একটা জায়গায় বসলো, বসে তার মাথার উপর থেকে, প্লাক মানে তুলে নেওয়া, আমরা ফুল ফ্লাওয়ার প্লাক করি সেরকম, সে মাথার উপর থেকে টার্টেলটাকে তুলে নিল। ফ্রম হিজ হেড টু হিজ আটার সারপ্রাইজ, আটার সারপ্রাইজ মানে হচ্ছে প্রচণ্ড বিস্ময়, সে প্রচণ্ড বিস্ময়ের সাথে দেখলো, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, ছবিটা আছে পাশে দেখো, সে দেখলো হাতের মধ্যে কচ্ছপটা হঠাৎ করে পরিবর্তন হয়ে একটা ক্ষুদ্র সবুজ রঙের পরিমানবে পরিণত হয়ে গেল, ফেয়ারি ম্যান। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, যে তার হাতের তালু, পাম মানে হাতের তালু, হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বাউড, বাউড মানে হচ্ছে মাথা নিচু করে সম্মান জানানো, তাকে সম্মান জানাচ্ছে, কেন, তার জীবন বাঁচিয়েছে তো সে, সেই কারণে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, সে মাথা নিচু করে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্যে। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, আপনাকে, যেহেতু আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে আমি একটা উপহার দিতে চাই, সেটা কি, আপনার মনের কি ইচ্ছা আছে আমাকে বলুন। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি আপনার সেই মনের ইচ্ছাটা পূরণ করে দেব, যেহেতু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। সেড দ্য ফেয়ারি, সেই ছোট্ট পরিমাণবটা তাকে বলল। জন বাউড ব্যাক, বেচারা জনের তো জীবনের একটা ইচ্ছা, সে নাবিক হবে, কিন্তু মা তো নিষেধ করেছে, তাই সে মাকে খুব মানে, তাই সে মুখ থেকে কিছু বলল না, মাথাটা নিচু করে রাখলো। বাট সেড নাথিং, কিচ্ছু বললো না মুখে। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, ইয়ার্নড মানে হচ্ছে মনে প্রাণের ইচ্ছা হওয়া, যদিও তার মনে প্রাণে একটা ইচ্ছা সমুদ্রে যাওয়ার, জাহাজ চালানোর। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু তার মনের ইচ্ছাটা কোনোভাবেই প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, কিন্তু সে তো ফেয়ারি ম্যান, পরিমাণব, তার তো কিছু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আছে যেগুলো আমাদের নেই। তার একটা কোয়ালিটি ছিল যে সে মানুষের মুখ দেখে তার মনে কি চলছে পড়ে নিতে পারত, সেও জনের মনের ভিতরে কি চলছে পড়ে নিল। সো হি সেড, এবং তাই সে বলল, কি বলল, আই সি ইউ উইশ টু গো টু সেলিং, ও বুঝতে পেরেছি, তুমি সমুদ্রে জাহাজ চালাতে চাও, নাবিক হতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, এটা শুনেই যখনই তোমার ইচ্ছার কথা কেউ বলে দেবে, তখনই তোমার মনে একটা আনন্দ আসবে, মুখে ফুটে উঠবে হাসি, সেরকমই জনের মুখে সঙ্গে সঙ্গে এমন একটা এক্সপ্রেশন ফুটে উঠলো যে ফেয়ারিম্যান বুঝতে পারলো যে সে ঠিক ধরেছে। এখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ। যতটা পড়ালাম খুব ভালো করে আগে সাইলেন্ট রিডিং করবে, ঠিক আছে, সব শব্দের মানে বলে দিয়েছি, সাইলেন্ট রিড করবে। তারপরেও কিছু ওয়ার্ড নেস্ট আছে যেগুলো পিঙ্ক কালারে আন্ডারলাইন করা আছে তোমাদের বইয়ের মধ্যে, তার মানেগুলো আমি একটু বলে দিই। প্রথমটা আছে মেনশন, মেনশন মানে রাইট অর স্পিক অ্যাবাউট
উইদাউট গিভিং মাচ ইনফরমেশন, কোনো একটা বিষয়ে খুব বেশি তথ্য না দিয়ে অল্প করে বলে দেওয়া অথবা লিখে দেওয়া, সেটাকে বলে মেনশন, মানে এক কথায় উচ্চারণ করা। ক্লড, লাম্প অফ আর্থ অর ক্লে, মাটির একটা দলা বা মাটির মণ্ড, সেটাকে বলা হয় ক্লড। প্লাগড, টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, কোন একটা জায়গা থেকে কোন একটা কিছুকে তুলে নেওয়া, সেটাকে বলা হয় প্লাগ করা। ইয়ার্নড, হ্যাড স্ট্রং ডিজায়ার, ইয়ার্নড মানে আমি বলেছিলাম অনেক দিন ধরে মনের মধ্যে একটা প্রচণ্ড আশা কোনো কিছুর, সেটাকে ইয়ার্নড বলা হয়। ঠিক আছে, ফার্স্ট ইউনিট শেষ। এবার আমাদের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে। আমি একটু তোমাদেরকে সাহায্য করে দিই। প্রথম যে অ্যাক্টিভিটিটা আছে মানেগুলো বলে দিই, তারপরে আমি আনসারগুলো বোর্ডে করে দিচ্ছি, তোমরা সুন্দর করে বই থেকে মিলিয়ে খাতায় করে নেবে। ঠিক আছে, প্রথমের প্রশ্নটা হচ্ছে দ্যাট টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে হচ্ছে তোমাকে অনেকগুলো চয়েস দিয়ে দেবে, তার মধ্যে একটা সঠিক আছে, বাকি চয়েসগুলো ভুল আছে, তোমাকে সঠিক চয়েসটা বেছে নিতে হবে। ঠিক আছে, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, বলছে সেই ছেলেটি হতে চেয়েছিল। কি হতে চেয়েছিল? নিচে অপশান আছে, একটা ডক্টর, একটা আছে স্পোর্টসম্যান, একটা আছে সেলার। কি হতে চেয়েছিল? সেলার। অতএব 1 নম্বরের আনসারটা হবে যে ছেলেটা সেলার হতে চেয়েছিল, তাহলে সি নম্বর অপশানের উত্তরটা লিখবে। আমরা লিখে দিই বোর্ডে। আমি শুধু উত্তরটা লিখছি তোমাদের জন্য। হ্যাঁ, ওকে। এবার 2 নম্বর, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, মা বলেছিল ছেলেকে যে তুই একমাত্র চিনিস গন্ধ। কিসের গন্ধ সে চেনে? সয়েল, মাটির, ফুড, খাবারের, ফ্লাওয়ার, ফুলের। কিসের গন্ধ সে চেনে? চাষির ছেলে তো, সে তো মাটির গন্ধ চেনে, অতএব এটা হবে সয়েল, মানে এ নম্বর অপশনটা। এবার 3 নম্বর কোয়েশ্চেন আছে, দেখো। জন পুট দ্য টার্টেল অন হিজ, জন সেই কচ্ছপটাকে উঠিয়ে রেখেছিল কোথায়? কিসের উপরে? 1 নম্বর আছে ব্যাক মানে পিঠে, 2 নম্বর আছে হেড মাথার উপরে, 3 নম্বর আছে হ্যান্ড হাতের উপরে। কোথায় উঠিয়েছিল? হেড, মাথার উপরে, তাহলে বি নম্বর অপশনটা ঠিক হবে। ওকে, তারপরে 4 নম্বর, দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস, বলছে সেই পরিমানবটা জানতে চেয়েছিল জনের। কি জানতে চেয়েছিল জনের? একটা হচ্ছে এজ বয়স, 2 নম্বর হচ্ছে নেম নাম, 3 নম্বর হচ্ছে হার্টস ডিজায়ার মনের ইচ্ছা। কোনটা জানতে চেয়েছিল? হার্টস ডিজায়ার, মনের ইচ্ছা জানতে চেয়েছিল। ওকে, তাহলে সি নম্বর অপশন হবে। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হয়ে গেল। ভালো করে তোমরা দেখে নাও, সেই অনুযায়ী তোমরা তোমাদের খাতায় টুকে নাও। এরপর আছে আমাদের অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে আমাদের বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলোকে আমাকে ঘটনা অনুযায়ী পরপর সাজাতে হবে। মানে ওলট পালট করে দেওয়া আছে, তোমাকে তার পাশে দেখবে বক্স দেওয়া আছে, সেই বক্সগুলোর মধ্যে নাম্বার বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে নাম্বার বসাবো? যেভাবে আমাদের গল্পে ঘটনাটা ঘটেছে সেভাবে। তাহলে আমরা একবার দরকার পড়লে গল্পটাকে আরেকবার পড়ে নেব, পড়ে নিয়ে তারপরে আমরা নাম্বার বসাবো। ঠিক আছে তো? তাহলে গল্পটা তোমরা একবার ভালো করে পড়ে নেবে, তারপরে বাক্যগুলোর পাশে 1 2 3 4 করে নাম্বার বসাবে। আমি এখানে তোমাদেরকে আলোচনা করে দিই, সুবিধা হবে। এখানে দেওয়া আছে 1 নম্বর বাক্য দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আগে সেটা পড়ে দিই, তারপরে কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল, জনের সাথে দেখা হয়েছিল ছোট্ট একটা সবুজ রঙের পরিমানবের, সরি গ্রিন টার্টেল, এখানে শুধু কচ্ছপটার, তখনও মানব হয়নি, কচ্ছপটা দেখা হয়েছিল। 2 নম্বর, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, মা বলেছিলেন জন ছিল একটা ফার্মারের ছেলে। দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান, সেই কচ্ছপটা সে পরিবর্তিত হয়ে একটা ক্ষুদ্র পরিমানবে সবুজ রঙের পরিণত হয়েছিল। জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে টার্টেলটাকে নামিয়ে রেখেছিল। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার মনের ইচ্ছা প্রকাশ করেনি। আর জন বাউড ব্যাক, জন মাথা নত করে রেখেছিল। তাহলে এবার ঘটনা অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে কোন ঘটনাটা আগে হবে ভালো করে দেখে নাও। তাহলে
এক নম্বর বসাবো কার পাশে, যে ঘটনাটা আগে ঘটেছে। তাহলে সবচেয়ে প্রথমে এই বাক্যগুলোর মধ্যে ঘটেছে যেটা, সেটা হচ্ছে 2 নম্বরেরটা। কি আছে? মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন। মা বলেছিল জন ছিল একটা কৃষকের ছেলে। তারপরে কোন ঘটনাটা ঘটেছিল? জন মেট উইথ দ্য টাইনি গ্রিন টার্টেল। জনের সাথে দেখা হয়েছিল একটা ক্ষুদ্র সবুজ রঙের কচ্ছপের। তারপরে কি কোন ঘটনাটা ঘটেছিল 3 নম্বরে? সেটা হচ্ছে জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন সেই কচ্ছপটাকে তার মাথা থেকে নিচে নামিয়ে রেখেছিল। তারপরে কোন ঘটনাটা ঘটেছিল? দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। সেই কচ্ছপটা পরিবর্তিত হয়ে গিয়ে একটা ক্ষুদ্র ফেয়ারি ম্যানে বা পরিমানবে পরিণত হয়েছিল। আর তারপরে কি হয়েছিল? জন বাউড ব্যাক। জন মাথা নত করে রেখেছিল, তার মনের ইচ্ছাটা তো বলেনি। আর তার লাস্ট বাক্য কোনটা হবে? জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার মনের ইচ্ছাটা প্রকাশ করেনি। ঠিক আছে, তাহলে আমি গোটা বাক্যগুলো লিখছি না, শুধু এপাশে যেভাবে নাম্বারগুলো দেওয়া আছে সেটা লিখছি, আর এপাশে তাদের কোন বাক্যটার সাথে কত নম্বরটা বসবে সেটা লিখে দিচ্ছি। তোমরা খাতায় টুকে নেবে সবাই, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের দেখো সিকোয়েন্সটা সাজিয়ে দিয়েছি। যেটা 1 নম্বর বাক্য আছে তার পাশে 2 বসবে, যেটা 2 নম্বর বাক্য আছে তার পাশে 1 বসবে, যেটা 3 নম্বর বাক্য আছে তার পাশে 4 বসবে, যেটা 4 নম্বর বাক্য আছে তার পাশে 3 বসবে, যেটা 5 নম্বর বাক্য আছে তার পাশে 6 বসবে, আর যেটা 6 নম্বর বাক্য আছে তার পাশে 5 বসবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে সুন্দর করে সাজানো, ওলট পালট করা আছে, ঘটনা অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমাদের এক্সারসাইজ 2 হয়ে গেল। এরপর আছে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3তে কি আছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। তাহলে প্রশ্নটা কি আছে আগে পড়ে নিই। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড? বলছে জনের কেন মনে হলো যে সেই কচ্ছপটাকে যদি সে মাথার উপরে বসায় তাহলে সেটা সুরক্ষিত থাকবে, অন্য কোথাও সে রাখলো না কেন? তোমার কি মনে হয় কেন রাখলো না? অন্য কোথাও রাখলে সে কোথায় রাখতো? একটা গ্রামের ছেলের তো আর তোমাদের মতো শার্ট প্যান্ট এত কিছু থাকে না যেখানে অনেকগুলো পকেট থাকবে, কোনো একটা পকেটে সে ঢুকিয়ে রাখবে। সে অন্য কোথাও রাখলে আশেপাশে কোথাও সরিয়ে রাখতো, কিন্তু আশেপাশে কোথাও সরিয়ে রাখলে পরে কাজ করার মধ্যে যদি কেউ ভুলে যেত, তারও যদি মনে না থাকতো, তাহলে সেই গরুগুলোর পায়ের চাপেই হোক, তার নাঙলের চাপেই হোক, বা তার পায়ের চাপেই হোক, হয়তো সেই ছোট্ট টার্টেলটা সে মারা যেত। তাহলে সেটাকে বাঁচানোর তখন জনের কাছে একটাই রাস্তা ছিল, এমন একটা জায়গায় রাখা যাতে সেই টার্টেলটার কোনো ক্ষতি না হয়। তাই জন কী করলো? সেই টার্টেলটাকে নিজের মাথায় উঠিয়ে রাখলো। এই কথাটাই যেটা আমি তোমাদেরকে বললাম, এই কথাটাই আমাকে লিখে প্রকাশ করতে হবে। তাহলে কি লিখবো? আমি বোর্ডে লিখে দেখাই।
দেখো লিখে দিয়েছি, কি লিখলাম ভালো করে পড়ে দিই, তোমাদের খাতায় টুকে নিতে হবে আমি যেটা লিখে দিয়েছি। প্রশ্নটা ছিল যে জন কেন টার্টেলটাকে তার মাথার উপরে উঠিয়ে রাখলো। জন ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড, জন কি করছিল, সে মাটিতে নাঙল চালাচ্ছিল। হোয়াইল প্লাউইং দ্য প্লাউ মাইট রান ওভার দ্য টার্টেল, যখন সে নাঙল চালাচ্ছিল যে কোনো কারণে ভুলবশত হোক সে নাঙলটা সেই টার্টেলের উপর দিয়ে চলে যেতে পারতো। রান ওভার মানে অ্যাক্সিডেন্ট করে দেওয়া, ধাক্কা দিয়ে দেওয়া, ধাক্কা দিয়ে দিতে পারতো, কজিং হিজ ডেথ, এবং তার ফলে কি হতো সেই টার্টেলটার সঙ্গে সঙ্গে মৃত্যু হতো। কিন্তু সে তো সেটা চায়নি, তাকে মারতে চায়নি। সো তাই হি থট দ্যাট, সে ভেবেছিল যে দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, টার্টেলটাকে যদি মাথায় বসিয়ে রাখতে পারি তাহলে সেটা সুরক্ষিত থাকবে, বেঁচে থাকবে। এই ভেবেই সে কি করেছিল, টার্টেলটাকে তার মাথার উপরে উঠিয়ে রেখেছিল। ঠিক আছে, তাহলে আমরা যেটা লিখেছি কোয়েশ্চেন আনসার সুন্দর করে লিখে নেবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ হয়ে গেল, 1 2 3 তিনটেই শেষ হয়ে গেল। তাহলে আমরা লেসন 1-এর যে প্রথম পার্টটা আছে ইউনিটটা আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, ওকে। এবার আমাদের দ্বিতীয় ইউনিট আছে, দ্বিতীয় ইউনিটটা আমরা এবার শুরু করি। আমরা দ্বিতীয় ইউনিট শুরু করার আগে একটু ফার্স্ট ইউনিটটাকে রিভাইজ করে নিই। ফার্স্ট ইউনিট আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম জন নামে একটা ছেলে, সে খুব সেলার হতে চায়, নাবিক হতে চায়, কিন্তু তার মা তাকে সেটা হতে দেয়নি। তাই সে তার বাবার সাথে ফার্ম ওয়ার্ক করছিল, মাঠেই কাজ করছিল। কিন্তু হঠাৎ করে তার জীবনে একটা পরিবর্তন ঘটে, সে একটা ছোট্ট টার্টেল কচ্ছপ খুঁজে পায়, যে কচ্ছপটা তাকে তার মনের ইচ্ছা মানে পূরণ করে দেওয়ার কথা দেয়। তাতে জনের খুব আনন্দ হয়, কিন্তু সে মনের ইচ্ছা মুখে প্রকাশ না করলেও টার্টেলটা তার মনের কথা বুঝে নেয় এবং সে একটা পরিমানবে পরিবর্তিত হয়, হয়ে তার মনের কথা বুঝে নিয়ে তাকে বলে যে তুমি সেলার হতে চাও, বুঝতে পেরেছি। এটা শুনে জনের মুখে একটা আনন্দের হাসি ফুটে ওঠে। ওখানে গিয়ে ফার্স্ট ইউনিট শেষ হয়েছিল। তারপরে কি হলো, সেকেন্ড ইউনিটটা একটু জেনে নিই। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে বসিয়ে রেখেছিলে আমার মৃত্যু হওয়া থেকে বাঁচানোর জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে অন্য ধরনের একটা ক্যাপ, টুপি দেব, যেরকম তুমি আমাকে মাথায় বসিয়েছিলে তুমিও যাতে মাথায় পড়তে পারো এমন একটা জিনিস দেব, কিন্তু যেমন তেমন নয়। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, এমন একটা টুপি দেব যেটা সব ধরনের সেলার, নাবিকেরা খুব পছন্দ করে। সেটা কি, এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন একটা টুপি দেব যার মধ্যে হাওয়া ভরা আছে, হাওয়া ভরা। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু মনে রাখবে একটা ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা আছে। সেটা কি, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত, একবার যদি তুমি টুপিটা মাথায় পরে নাও, কোনো মানুষের হাত তোমার মাথা থেকে সেই টুপিটা আর খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপরেই একটা ঝলক, ব্লিঙ্ক মানে হচ্ছে এক ঝলক, এই যে আমরা চোখের পলক ফেলি, এক ঝলক। উইথ এ ব্লিঙ্ক, এক ঝলকে দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, হঠাৎ করে হাতের মধ্যে থেকে সেই ফেয়ারিম্যানটা ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, এবং তার বদলে তার হাতের মধ্যে একটা ডোরা কাটা টুপি পরে থাকলো, স্ট্রাইপড মানে ডোরা কাটা। এ ক্যাপ ফুল অফ উইন্ড, ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, সেই ছোট্ট জন সে কি করলো, চটপট টুপিটাকে মাথায় পরে নিল আর ছুটে চলে গেল তার মায়ের কাছে। বাচ্চারা যখন কিছু এক্সাইটিং কিছু ঘটনা খুঁজে পায়, তাদের জীবনে কিছু ঘটে, প্রথমে আমরা কার কাছে যাই, মাকে বলতে যাই। জনও ছুটে গেল তার মায়ের কাছে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, শুনে তার মা বলল, দূর, এইসব উইন্ড ক্যাপ, হাওয়া টুপি, এসব দিয়ে কিছু হয় নাকি, কিচ্ছু হবে না, কোনো ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশনস, কোশনস মানে হচ্ছে সতর্কবার্তা, কিন্তু তার মা যতই তাকে সতর্ক করুক বাচ্চাটার মাথায় আর ঢুকছে না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিনই, একদিনও দেরি করলো না, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, মাথায় সেই নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি, সে কি করলো, ছুটে চলে গেল সমুদ্রে। তার গ্রামের পাশেই একটা সমুদ্র ছিল, সেই সমুদ্রে ছুটে চলে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, গিয়ে দেখলো যে একটা জাহাজ তখন নোঙর করেই আছে পারে, সবে যাত্রা করবে। সে গিয়ে সেই জাহাজের ক্যাপ্টেনের কাছে, প্রধান নাবিক যে, তার কাছে গিয়ে খুব কাকুতি মিনতি করলো যে আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এবং এইভাবে শুরু হলো জনের প্রথম সমুদ্র যাত্রা। তাহলে কি হলো, জনের শুরু হলো জীবনের প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল, তারপরে দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, ঠিক সেই পরিমাণবটা যেমন যেমনভাবে বলেছিল ঠিক তার
ক্যাপটাও সেইভাবে কাজ করতে শুরু করলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড মানে চলতে থাকা, কিন্তু সেই যে একটা কন্ডিশন শর্ত দেওয়া ছিল সেই শর্তটা কিন্তু চলতেই থাকলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এবার তার যে ক্যাপটা ছিল, তার যে গুণ ছিল এবং তার সাথে যে শর্তগুলো ছিল, সেই গুণগুলোরও এবং শর্তটারও দুটো দিক ছিল, একটা ভালো দিক একটা খারাপ দিক। কি কি দিক আলোচনা করি। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট দ্য বেড টাইম। খারাপ দিকটা হচ্ছে যে জন সে ঘুমানোর সময় হোক খাওয়ার সময় হোক কখনোই মাথা থেকে টুপিটা খুলতে পারে না, সব সময় টুপিটা পরে থাকে। ইভেন যখন ক্যাপ্টেনের সামনে প্রধান নাবিক আসে, সব নাবিকরা মাথা নিচু করে টুপি খুলে তাকে সম্মান জানায়, জন পারে না সেটা করতে। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং ভালো দিকটা কি, বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। ভালো দিকটা হচ্ছে সবসময় টুপিটা মাথায় আটকে থাকার ফলে সে কোনোদিন টুপিটাকে হারিয়েও ফেলছে না আর কেউ চুরিও করে ফেলতে পারছে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু এই জাহাজগুলো, প্রথমে আমি তোমাদের বলেছিলাম তখনকার দিনে সমুদ্রে চলার জন্য একটাই জিনিসের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ভালো হাওয়া, এবং সব নাবিকেরা সেই হাওয়াকেই চাইতো, প্রার্থনা করতো ভগবানের কাছে হাওয়া দেওয়ার জন্যে। অ্যান্ড দ্যাট উইন্ড জন কুড সাপ্লাই, এবং জনের বৈশিষ্ট্য কী ছিল, জনের সেই জাদুর টুপিটা হাওয়া সাপ্লাই করতে পারতো, যখন ইচ্ছা তখন হাওয়া তৈরি করে দিতে পারতো। হি সুন বিকেম ভেরি পপুলার, অল্প দিনের মধ্যেই সব নাবিকদের কাছে, ইভেন যে ক্যাপ্টেন ছিল প্রধান নাবিক তার কাছে পর্যন্ত সব থেকে বেশি জনপ্রিয় হয়ে গেল জন। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, টুইস্ট করা মানে হচ্ছে ঘোরানো, আমরা সুতো ঘুরিয়ে 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 পেঁচিয়ে অনেক সময় মোটা সুতো তৈরি করে একটু টুইস্ট করা বলে। বলছে যখন সে মাথার উপরে সেই টুপিটাকে একটু ঘোরাতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। ইস্ট উইন্ড মানে হচ্ছে পূর্বের হাওয়া, ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমের হাওয়া, মানে জাহাজটা কোন দিকে যাবে, যদি মনে হয় যে পূর্ব দিকে যাবো তাহলে হাওয়াটা পূর্ব দিকে বওয়াতে হবে। সে কী করলো, সেদিকে দাঁড়িয়ে তার ক্যাপটাকে জাস্ট পূর্ব দিকে ঘোরালো, সঙ্গে সঙ্গে হাওয়া বইতে শুরু করলো পূর্ব দিকে, আর তার জাহাজটা পূর্ব দিকে চলতে শুরু করলো। আবার কখনো মনে হলো যে এবার জাহাজটাকে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে, সে পশ্চিম দিকে মুখ করে একবার তার টুপিটাকে ঘোরাতো, হাওয়া পশ্চিম দিকে বইতে শুরু হয়ে যেত, এবার তার নৌকাও জাহাজটাও পশ্চিম দিকে চলতে শুরু করে দিত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। বলছে সে একই রকমভাবে উত্তরের হাওয়াও তৈরি করতে পারতো, দক্ষিণের হাওয়াও ডাকতে পারতো। তার ফলে যে কোনো দিকে জাহাজ আর নিয়ে যাওয়া কোনো সমস্যা নয়। আগেকার দিনে এই হাওয়ার অভাবে জাহাজগুলোকে দিনের পর দিন একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো যে কবে হাওয়া আসবে, কবে ওখানে যাবে। এখন আর কোনো সমস্যা নেই, যেই জাহাজে জন আছে, তার ফলে সেই জাহাজের গুরুত্ব বেড়ে গেল। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার। তাই এখন জন সবার কাছে মূল্যবান নাবিক, সবাই চায় জন আমার জাহাজে আসুক। আর সেই জাহাজের যে ক্যাপ্টেন প্রধান নাবিক, সে কী করলো, এরকম মূল্যবান নাবিককে তো সে আর হাতছাড়া করবে না, তাই জনকে আর সে কিছুতেই হাতছাড়া করে না, এমনকি চোখের আড়াল পর্যন্ত করে না, ভয় পায় যদি অন্য কোনো জাহাজের নাবিকরা তাকে নিয়ে নেয়। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং এই ভয়েই, অ্যাশোর মানে হচ্ছে পারে নামা, কোনোভাবেই জনকে আর পারে নামতে দেওয়া হয় না। যতই জাহাজ যেখানে যাক, জনকে জাহাজের মধ্যে আটকে রাখা হয়, সবাই নামে, জনকে আর নামতে দেওয়া হয় না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এইভাবে 1 বছর 1 দিন, ভাবা যায় 1 বছর 1 দিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর 1 দিন ধরে এই ছোট্ট জন, বাচ্চা ছেলে, কোথায় সে ঘুরে বেড়াবে, খেলে বেড়াবে, সে মাটিতে তার পাটা পর্যন্ত ফেলতে পারেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। চার্নিং মানে হচ্ছে ভয়ঙ্করভাবে বয়ে যাওয়া, সে চারিদিকে তাকালে খালি দেখতে পাচ্ছে ভয়ঙ্করভাবে স্রোত বয়ে যাচ্ছে। শুন, খুব অল্প দিনের মধ্যেই, এতদিন হয়ে গেছে তো অল্প দিন আর কি বলবো, তাও শুন, অনেক দিন হওয়ার পরে, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তার মনের মধ্যে প্রচণ্ড শক্তিশালী একটা ইচ্ছা হলো যে আমি যেভাবেই হোক আমি স্থলভাগ দেখতে চাই, আর আমি পারছি না জলভাগ দেখতে দেখতে, আমি স্থলভাগ দেখতে চাই, আমি একটু স্থলে নামতে চাই। তার মনের মধ্যে প্রচণ্ড ইচ্ছা তৈরি হলো। এতদিন ইচ্ছা ছিল সে সমুদ্রে যাবে, জাহাজে করে জাহাজ চালাবে, কিন্তু এখন ঠিক উল্টো ইচ্ছা হলো যে সে ডাঙায় নামতে চায়, স্থলভাগে নামতে চায়, তার আর জল ভাল লাগছে না। এখানে আমাদের সেকেন্ড ইউনিট শেষ হলো। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ইউনিটটা শেষ হয়ে গেল। সেকেন্ড ইউনিট শেষ হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের জনের জীবনের কি পরিবর্তন ঘটেছে। যে জন এক সময় সে তার বাড়িঘর ছেড়ে সমুদ্রে যেতে চাইছিল, মনে প্রাণে নাবিক হতে চাইছিল, 1 বছর 1 দিন ধরে সে
ডাঙাতে পা না দিয়ে, স্থলভাগে পা না দিয়ে তার মনে এখন ঠিক উল্টো ইচ্ছা হতে শুরু হয়েছে যে সে মাটিতে নামতে চায়। ঠিক আছে, এবার এটা পড়ার সময়, সেকেন্ড ইউনিট পড়ার সময় আমরা কিছু শব্দ পেয়েছি, যে শব্দগুলোকে পিঙ্ক কালারের হাইলাইট করা আছে, সেগুলো শব্দগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বোঝার জন্যে। শব্দগুলোর মানে একটু ইংলিশ টু ইংলিশ দেওয়া আছে, আমি একবার পড়ে দিই, বুঝে নাও তোমরা। ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে আগেই বলেছি চোখের একটা পলক পড়লো, এক ঝলক। ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি চোখের পলক ওঠানামা করা, বন্ধ করা, খোলা, সেটাকে এক ব্লিঙ্ক বা এক ঝলক বলে। কশনস মানে আগেই আমি বলেছি সতর্কবার্তা, ওয়ার্নিংস। অ্যাঙ্কার্ড, অ্যাঙ্কার্ড মানে হচ্ছে নোঙর করা, যখন নৌকা বা জাহাজ পাড়ের সামনে এসে দাঁড়ায় সেটাকে নোঙর করা বলে। হেল্ড এ শিপ ফার্মলি ইন পজিশন, একটা জাহাজকে একটা জায়গায় শক্তভাবে দাঁড় করিয়ে রাখা, সেটাকে বলা হয় নোঙর করা। প্রিভেলড, প্রিভেলড মানে চলতে থাকা, এক্সিস্টেড যেটা চলছে চলছে চলছে। টুইস্টেড, টুইস্টেড মানে পেঁচানো, আগেই বলেছি। বেন্ট ইনটু এ পার্টিকুলার শেপ, একটা নির্দিষ্ট শেপে তৈরি করার জন্য সেটাকে ঘোরানো। সামন, সামন মানে হচ্ছে ডাকা। অর্ডার টু অ্যাপিয়ার, কাউকে কিছু অর্ডার করা যে তুমি চলে আসো, আদেশ করা। অ্যাপিয়ার মানে চলে আসা, আসার জন্যে। প্রাইজড মানে হচ্ছে মূল্যবান, ভেরি ভ্যালুয়েবল। অ্যাঙ্কার, অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর। কমন ল্যান্ড মানে কোন একটা স্থলভাগে এসে দাঁড়িয়ে পড়া, যেটাকে আমরা নোঙর করা বলি। অ্যাশোর, কমন ল্যান্ড, অ্যাশোর মানে হচ্ছে কোন একটা ডাঙাতে আসা বা বন্দরে এসে পৌঁছানো। চার্নিং, চার্নিং মানে হচ্ছে ভয়ঙ্করভাবে প্রবাহিত হওয়া। মুভিং ভায়োলেন্টলি, সমুদ্রের মাঝখানে বড় বড় ঢেউগুলো যখন চারিদিকে ভয়ঙ্করভাবে প্রবাহিত হয় তখন সেটাকে চার্নিং অফ দ্য ওয়েভস বলা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই সেকেন্ড ইউনিট পর্যন্ত থাকলো, যেখানে ফার্স্ট ইউনিট তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, সমস্ত এক্সারসাইজগুলো আলোচনা করে দিয়েছি, বোর্ড ওয়ার্ক করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো, ভালো করে পড়বে বাড়িতে, সময়গুলো নষ্ট করবে না এবং সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে সেকেন্ড ইউনিটটা আজকে যেটা পড়িয়ে দিলাম খুব ভালো করে পড়বে, এরপরে আমি সেই অ্যাক্টিভিটিগুলো সব সলভ করে দেবো। তোমরা খাতা পেন রেডি রাখবে, আবার সেগুলোকে টুকে নেবে। ঠিক আছে, ওকে, গুড বাই।